আমার নাম দেবাঞ্জন সরকার। আমি বর্তমানে চেন্নাইতে রয়েছি। এখানে পড়াশোনা করছি অ্যাজ এ রিসার্চ স্কলার ম্যাথমেটিক্সে, আইআইটি মাদ্রাসে। তো আমি মহারাজজির কিছু ভিডিও দেখেছি। তো আমার কিছু জিজ্ঞাসা আছে আধ্যাত্মিক আন্ডারস্ট্যান্ডিং এর উপরেই অনলি। নমস্কার মহারাজজি। মহারাজজি, আমি লাস্ট 2-3 বছর ধরে স্পিরিচুয়াল প্র্যাকটিস করছি। তো আমার কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং তার সাপেক্ষে পুরোনো যে লাইফের ভিউ পয়েন্ট ছিল আর বর্তমান ইন ফিউচার যে লাইফের ভিউ পয়েন্ট হওয়া উচিত, এই দুটোতে আমার রিকনসাইল করতে একটু অসুবিধা হচ্ছে। আর সেই হিসাবে আপনি যেটা বারবার বলেছেন যে আমাদের মানে আমি কে, এই কোশ্চেনটাকে খোঁজা। তো আমার আন্ডারস্ট্যান্ডিংও ওই লেভেলে, কিন্তু তারপরে আমি এইটাকে কিভাবে ব্যবহারিক জীবনে অ্যাপ্লাই করব এটা আমি বুঝতে পারছি না। মানে আমার একটু ডাউট আছে এই ক্ষেত্রে। তো এটা আমার একটু মেইন প্রবলেম। ব্যবহারিক জীবন যখন বলছেন, তো আমাদের বুঝতে হবে আমরা স্টপ নেই। ওকে, আমরা চুপ দাঁড়িয়ে নেই যে আমরা নতুন কিছু বিগিন করছি, শুরু করছি, এরকম নয়। যখনই এই প্রশ্নটা আসছে না, বেদান্তের কোর টিচিং বলে আমি কে, কো হম, হু এম আই, এই প্রশ্নটা। তো যখন আমরা বলছি যে আমি কিছু বুঝছি অথচ জীবনে প্র্যাকটিক্যালি সেটা দাঁড় করাতে পারছি না, তখন মেন ফোকাস হওয়া উচিত সেই একইভাবে যে কে আমি যে দাঁড় করাতে পারছি না, কারণ আগে থেকেই তো আমি একটা জীবনকে কন্টিনিউ করছি অলরেডি। এই তো নয় যে আমি বোঝার পরে স্টার্ট করব। তো আমার জীবনে যদি আমি প্র্যাকটিক্যালি কিছু অ্যাপ্লিকেশন করতে পারছি না, তার কারণ এটাই দাঁড়াবে অধ্যাত্মের ক্ষেত্রে যে আমি যে জীবনটা কন্টিনিউ করছি তার কোনো বেসিস আমার কাছে ক্ল্যারিটি নেই। আপনি আপনি কি কাজ করেন? আমি এখন স্টুডেন্ট আছি, পিএইচডি করছি ম্যাথমেটিক্সে। তাহলে আপনার ক্ষেত্রে প্রশ্ন দাঁড়িয়ে যাবে না এটা যে আমি আধ্যাত্মিক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কি করব ইন ফিউচার, তাই না? এইটা প্রশ্ন নয়, এটা যথার্থ প্রশ্ন নয়। আপনার কাছে যথার্থ প্রশ্ন হবে আমি পিএইচডি কেন করছি, কে আমি যে করছি, এখান থেকে শুরু। কারণ আপনার অলরেডি এই জীবনটা গোয়িং অন চলছে, তাই না? তো অধ্যাত্ম খুঁজতে তো আপনি ফিউচারে যাবেন না, ওটা একটা প্ল্যানিং হয়ে যাবে, কল্পনা হয়ে যাবে। আমি অলরেডি কিছু হয়ে আছি যেই জীবনের মধ্যে আমাকে থ্রু যেতে হচ্ছে। তো প্রশ্ন আসবে যে আমি এই জীবন কেন কন্টিনিউ করছি, কেন পিএইচডি করছি, এটা আমায় কোথায় পৌঁছাবে? তো প্র্যাকটিক্যালি আমরা তখন এটাকে অ্যাপ্লিকেশনে আনতে পারি না। সমস্যা তখন হয় যখন এই প্র্যাকটিক্যাল জীবনে অলরেডি আমি একটা রিজিড আনকনসিয়াস প্যাটার্ন মেনটেন করে চলেছি। আমরা জানি আমি তো পিএইচডি করবই, আমি তো এই জীবনে থাকবই, আমার জীবনটা তো এমন চলবেই, এর কোনো এদিক ওদিক হবে না, এই প্যাটার্ন বদলাবে না। এবারে বলুন অধ্যাত্ম বা স্পিরিচুয়ালিটি যা বলতে সেটা জীবনে কি করে আনবো? ইউ কান্ট, কেউ করতে পারবে। কারণ স্পিরিচুয়ালিটি এসে প্রথম প্রশ্ন করবে কেন করছো, সেখানেই আবার মূলভূত প্রশ্ন এসে যায় যে কে তুমি যে করছো। তো এইখানে ঘাঁটতে হবে। এবং আচ্ছা আচ্ছা তাবর তাবর লোক এই জায়গাটা ঘাঁটতে চায় না। সবাই আপনাকে জিজ্ঞেস করবে কি কি নিয়ে পড়াশোনা করছো, সাবজেক্ট কি, পিএইচডি পরে কি করবে। কেউ এই সহজ প্রশ্নটা করবে না, কেন পিএইচডি করছো, কি দরকার তোমার পিএইচডি করার, এম কি, তাই না? আমি পিএইচডি করার আগে আমার যে স্ট্যান্ড পয়েন্ট ছিল যে আমাকে একটা পজিশনে পৌঁছতে হবে, কেরিয়ার দিতে হবে, এরকম বেসিক স্কুলের সাথে এগোতে এগোতে যেরকম স্ট্যান্ড পয়েন্ট থাকে আমি একদমই সেই স্ট্যান্ড পয়েন্টে এগিয়েছি। কিন্তু তারপরে লাইফে একসময় একটা চূড়ান্ত ফ্রাস্ট্রেশনই লাগছিল যে খুবই যেন মনে হচ্ছে নকল করা মতো। তো তারপর থেকেই এই আধ্যাত্মিক জীবন কোশ্চেনিং করা শুরু। তো তারপরে দীক্ষা হয়, প্র্যাকটিস করি, 2-2.5 বছর হয়। তারপরে এখন যেটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি এইটুকু ফিল করতে পারি যে আমি চেতনা, মানে অ্যাটলিস্ট ধ্যানে হোক বা যাই হোক, এইটুকু আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমি একটা চেতনা স্বরূপ। এটা আমার মধ্যে একটা দৃঢ়তা আসছে। কিন্তু সেইখান থেকে এবার কন্টিনিউ করব, নেক্সট কিভাবে যাব, এইখানে আমি বারবার আটকে। চেতনা কেন পিএইচডি করছে? কারণ আমি কি বললাম, অলরেডি আমি কিছু করছি না। আপনি যদি বলতেন আমাকে আপনার এজ কত? 26। তুমি অলরেডি কিছু করছো না। যখন তুমি বুঝতে পারছো, দেখো কোথায় ক্ল্যারিটির অভাব হচ্ছে, যখন তুমি বুঝতে পারছো আমি চেতনা, ঠিক আছে, তো আমি চেতনা হলে আমি তো চেতনা যাতে প্রকাশিত হয় বা আমি তাই যাতে থাকতে পারি সেই হিসাবেই কাজ করব। যেমন আমি সোনা, তো আমার কাজ চকচক করা, গ্লেজি হয়ে থাকা। তো আমি এমন কোনো কাজ তো করতেই চাইবো না যে আমার উপর ধুলো ফেলে।
আমি জল, জলের টেন্ডেন্সি কি? লিকুইড হয়ে থাকা, তরল হয়ে যাওয়া। তো জল তো এমন কোনো কাজ করতে চাইবে না যা তার তরলতাকে নাশ করে, সেই জন্য যাই করা হোক জলের সাথে জল লিকুইড হয়েই যেতে চায়, এটাও টেন্ডেন্সি নেচার। তো আমি যখন চেতনা, তো প্রশ্ন দাঁড়াবে কি, যদি আমি চেতনা হই তাহলে চেতনার পিএইচডি কেন চাই? এই ক্ল্যারিটিটা দরকার, কারণ আমি এটা এখন অলরেডি করছি। প্র্যাকটিক্যাল জীবন হলো আমার কি, আমি একজন স্টুডেন্ট এবং আমি পিএইচডি করছি, এবং আমি কি, আমি চেতনা। তো চেতনা কেন পিএইচডি করছে? বোঝা যাচ্ছে? এই দুটোকে কানেক্ট না করলে কিন্তু এই দুটোই থিওরি হয়ে থেকে যাবে। অর্ধেক অর্ধেক মন দিয়ে পিএইচডি করা হবে, অর্ধেক অর্ধেক মন দিয়ে জব ধ্যান বা যেসব প্র্যাকটিস করাবে, এই দুটো কখনো যোগ হবে না। এটাই প্রবলেমটা হচ্ছে আমার। এবং প্রশ্নের উত্তরটা এমনও আসতে পারে যে কোনো দরকারই নেই, ইউজলেস, এবং সেটা কোনো ভুল নয়। তোমার সুবিধার জন্য বলে দিই, আমিও এই প্রশ্নের সম্মুখীন এরম বয়সেই হয়েছিলাম, বরং এর থেকে অনেক আগে হয়েছিলাম, আর 5-6 বছর আগে হয়েছিলাম, যে আমি কেন করছি, যেটাকে আমি জীবনের ফোর্স মনে করছি, যেটাকে আমি প্রায়র মনে করছি, সেই প্রায়রকে ম্যানিফেস্ট করতে এটা আমার কি কাজে লাগবে? আমার খিদে পেয়েছে, তো আমি কিচেনের দিকে যাব, ডাইনিং এর দিকে যাব, টয়লেট আমায় কি হেল্প করবে, বাগান আমায় কি হেল্প করবে? এই ফান্ডামেন্টাল প্রশ্নটা করতে যাওয়া খুব রিস্কি, কারণ যখনই প্রশ্নটা করা হবে তখনই সব খালি খালি মনে হবে, কারণ কেউ এই প্রশ্ন করতে চায় না। খুব ডেঞ্জারাস প্রশ্ন, ছোট্ট প্রশ্ন কিন্তু দাড়ি লঙ্কার মতো প্রশ্ন। কিন্তু আনন্দেরও কথা এবং দুঃখেরও কথা প্রত্যেক অ্যাসপিরেন্টকে এর মধ্যে দিয়ে যেতেই হবে, এর কোনো আদারওয়াইজ নেই, এর মধ্যে দিয়েই গঠন হবে। এখানে আটকে যায় সবাই। আমি বাকিদের সাথে মানে অন্যদের সাথে কথা বলেছি, যেহেতু আমাদের এখানেও বিবেকানন্দ স্টাডি সার্কেল আছে, স্বামীজি আসেন, তো তারা বলেন যে এবার লাইফকে তুমি অ্যাজ এ কন্ট্রিবিউশন ভাবার চেষ্টা করো বা সার্ভিস ওরিয়েন্টেড, এরকম অ্যান্সার পেয়েছি। কিন্তু সেইভাবে মানে থট প্রসেসকে চেঞ্জ করতেও যেন অনেক স্ট্রাগল লাগছে ফিল হয়। আগেই তো আমি কিছু হয়ে থট প্রসেস চুজ করে ফেলেছি না, আমি অলরেডি একটা জীবনকে কন্টিনিউ করছি এবং তার অলরেডি একটা বেস আছে। এইবার ওই বেসটাকে ক্ল্যারিফাই না করে আমি যেই জমির উপরে বাড়ি করব তার ভিত কি আছে সেটাকে না দেখে এবারে 1 স্টোর বিল্ডিং, 2 স্টোর বিল্ডিং, 3 স্টোর বিল্ডিং এই নিয়ে কথা বলে কি হবে? তুমি যা আছো তেমন থাকো, মানে কি, আমরা কি বেসিক্যালি আমরা ইগো টেন্ডেন্সি। আই এম সামথিং, না আমি স্টুডেন্ট, আমি একজন অ্যাসপিরেন্ট, এইভাবেই আমরা এগোচ্ছি। তো প্রশ্ন হবে যে আমি যা, তার সাথে রিলেশন কোথায়? এই রিলেশনটাকে আবিষ্কার করা হয় না, এবং দুঃখের বিষয় এই রিলেশনটাই ধরিয়ে দেওয়া উচিত। অধ্যাত্ম ওখান থেকে বিগিনস হয়। মূলভূত প্রশ্ন, আমি জীবনে দুটো জিনিস আপনাকে গঠন করে, আমি বহুবার বলেছি, এক হলো সঙ্গ আর এক হলো কর্ম। এবার দেখুন, যদি তুমি দেখো ভালো করে, তুমি যেই কাজটা করছো তোমার সঙ্গ তাদের সাথেই হবে যারা ওই স্তরের। পিএইচডি যেই জন্য করা হয়, ঠিক আছে, তুমি তো এখন স্টুডেন্ট, তোমার যেসব স্টাডি সার্কেলস আছে, যেসব ক্যাম্পাস আছে, বাকি যাবতীয় জিনিস কোন স্তরের? পিএইচডি যেই জন্য করা হয় সেই স্তর, ঠিক আছে। এটা হলো তোমার সঙ্গ, তোমার সঙ্গতি ওভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর কর্ম কি? সারা দিন একটা জিনিস নিয়ে ঘষা, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি মাথা দিচ্ছ। তাহলে কর্ম আর সঙ্গতি আর আমি চেতনা, আমি কনসিয়াসনেস, হাউ, এই দুটোর মধ্যে কিভাবে মিল আছে, এটাই তো জীবন নির্ধারণ করবে। আমি 24 ঘন্টা যা করছি এবং যাদের সাথে থাকছি, এই তিনটের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? এই যোগসূত্রটা ক্লিয়ার থাকতে হবে, এই ক্ল্যারিটির নাম অধ্যাত্ম। এটাকে আমাকেই খুঁজে বার করতে হবে রিফ্লেক্ট করে। নিশ্চিত, এটাই তো ব্রেভারি, এটাই তো সাহসিকতা, এটাই তো নিজের প্রশ্নের উত্তর নিজেকে বের করা। এবং বলেই দিচ্ছি, উত্তরটা খুব ভয়ানক আসবে, বেশিরভাগ ক্ষেত্রে তাই আছে, খুব সুন্দর উত্তর আসবে না। যদি আমরা অনেস্ট হই, এর উত্তর খুব ভয়ানক হওয়ার কথা। হ্যাঁ, ভিতরের যে ময়লাগুলো সেগুলো বেরিয়ে আসার কথা। কি স্থিতিতে, কি কারণে, কি ভ্যালু সিস্টেম নিয়ে আমি এই কাজটা করতে শুরু করেছিলাম। যদি আমার ভ্যালু সিস্টেম খুব ক্লিয়ার থাকতো, আমার আইডিয়োলজি খুব ক্লিয়ার থাকতো, তাহলে এই প্রশ্নটা উঠতো না। প্রশ্নটা উঠেছেই মানেই আমি যখন জবটা বা কাজটা শুরু করেছিলাম, আই ওয়াজ নট ক্লিয়ার। আমি যখন ক্লিয়ার নই, আমি কিছু ভুল করছি বা কেউ আমাকে চালিয়ে দিচ্ছে, দেখা যাবে এর নাম, তুমি হয়তো স্টাডি করেছো, জানবে এর নাম প্রবৃত্তি, এর নাম প্রকৃতি। তো প্রাকৃতিক বৃত্তিতে আমরা একটা জীবন কন্টিনিউ করছি। এইবারে তোমাকে যদি একটা আইডিয়োলজি আমি দিয়ে দিই, তুমি চেতনা, এবার মিলবে কি করে? প্রকৃতি আর আত্মা কি করে মিলবে?
কোনো দিকে মিলবে না। তখন মনে হবে যে আত্মা ফাত্মা একটা তত্ত্বের মতো, ওটা বুদ্ধিতে থাকে, আর কাজের সময় তো ভাই টাকা রোজগার করতে হয় আর জীবন কাটাতে হয়। এই জায়গাতেই বেশিরভাগ লোক আটকে যায়, এবং আমরা যারা গেরুয়াধারী তারা কোনো উত্তর দিই না, কারণ ওই টাকাটা আমাদেরও প্রয়োজন পড়ে যায়। তখন আমরা চুপ করে যাই। কিন্তু যথার্থ দায়িত্ব হলো আত্মা প্রকৃতিকে চালাবে। আমি বলে থাকি শিব শক্তিকে গাইড করবে। পিএইচডি করা কিন্তু কোনো দোষের নয়, ঠিক আছে, কিন্তু ওর স্থান কোথায় জীবনে? আমি আমার যা খিদে, আমার যা যথার্থ চাই, তাতে আমি বর্তমানে যা করছি তা কতটা হেল্প করবে? যতটা হেল্প করবে ওর জায়গা ততটাই দেব, তাই না? আমি উদাহরণ দিই, কোনো সময় যে জুতো খুব ইউজফুল, ঘর থেকে বেরোতে পারবে না, কিন্তু জুতো তো বেডরুম অব্দি আসবে না। যখন ক্লিয়ার থাকে না কোনটা বেডরুম, কোনটা ডাইনিং, কোনটা জুতো, কোনটা শ্রীকৃষ্ণের মূর্তি, তখন সব গোলমাল হয়ে যায়। এবং এই গোলমালটা কন্টিনিউ রাখতে রাখতে আমরা যতদিনই বেঁচে থাকি জীবন গড়বড় হবে। তো এই ফান্ডামেন্টালটা ক্লিয়ার করা দরকার। এটাই আমার মেইন ডাউট ছিল, যে প্রবলেম হচ্ছিল স্ট্যান্ড পয়েন্টের, ভিউ পয়েন্টের। এবং আমি নিজেকে জাজ করে দেখেছি আমার মধ্যে ইকুয়ালি যেরকম প্যাশন থাকে যে বাকিদের, যে নাম ফেম হ্যানা তেনা আছে, এমন আমি কোনোভাবেই বলবো না যে এগুলো চলে গেছে, অবশ্যই আছে। চেতনা হওয়া, ফিল, রিয়েলাইজ করা সত্ত্বেও এই থটগুলো রয়েছে। এবং এটা তখনই আরো বেশি ইনভোক হয় যখন আমি বন্ধুদের সাথে মিশি বা তাদের সাথে যখন কালচার করি, তখন দেখি যে সেই আমারও মনে হয় যে মানে এখন কি হয়েছে যে হোল হার্টেড কাজ করার যে প্রবণতাটা, সেটা একটু ল্যাক আমি ফিল করি। না, ল্যাক ফিল করা উচিত। আচ্ছা, ফেমের কথা বলছো, নেম অ্যান্ড ফেমের কথা বলছো। আচ্ছা, তুমি আমাকে কিভাবে পেলে? ইউটিউবে ইউটিউবে? আপনার ভিডিও দেখেই বল। আমার আপনার যুক্তি স্পষ্ট বক্তা হিসেবে আমার খুব ভালো লেগেছে। একটা জিনিস শোন, ইউটিউব যুক্তি দেখে না, ইউটিউব ভিউজ দেখে, ইউটিউব অ্যাডস দেখে, ইউটিউব কতগুলো ক্লিক থ্রু রেট গেল এটা দেখে। হ্যাঁ, আমি যা বলছি ইউটিউবটা দেখছে না। ইউটিউব দেখছে কি, তোমার কথা মতোই, এই ব্যক্তিটি কতটা ফেমাস। ইজ ইট সো? তাই নাকি? তাই তো, আমি কতটা ফেমাস তার উপরে ভিত্তি করে ইউটিউব আমার একটা ভিডিও একজনের কাছে এগিয়ে দেয়। আর তুমি বলছো আমি ফেমাস হতে চাই, নেম ফেমের ইচ্ছা আছে। তা নেম ফেমেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কিসের দ্বারা নেম ফেম অর্জন করতে চাই? আজকে তুমি আমার কাছে পৌঁছিয়েছো বিকজ কোনো না কোনোভাবে আমার নামটা তোমার কাছে পৌঁছেছে। তোমার নাম কিন্তু আমার কাছে পৌঁছায়নি, বা পিএইচডি হোল্ডার্সদের নাম কিন্তু সবার কাছে পৌঁছাচ্ছে না। তো নাম আমার হতে পারে, কিন্তু আমি কার গর্বে গর্বিত হতে চাই, ইট শুড বি সিলেক্টেড। এইটা প্রথম সিলেকশন হতে হবে। শ্রীরামকৃষ্ণ কত ফেমাস, স্বামী বিবেকানন্দ কত ফেমাস, কিন্তু তার জন্য যে একটি ভুল জীবন পথ ধরতে হবে, বা তার জন্য যে চেতনাকে অবদমিত করতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু আমি যেই কাজটা করছি এরকম কোনো অপশন, মানে যেমন তুমি এখন পিএইচডি করছো, এরপরে তোমার নির্দিষ্ট কিছু প্রসিডিওর আছে যে এই 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 করে আমার জীবনের যে আমার জব অপরচুনিটি হোক, আমার ফিনান্সিয়াল স্ট্যাটাস হোক, এইভাবে যায়। যে ইঞ্জিনিয়ারিং করছে তার একরকম যাবে, যে মেডিকেল করছে তার একরকম যাবে। আমি যে কাজটা করছি এর জন্য কোনো জব অপরচুনিটি নেই। তোমার জেনে রাখা ভালো হবে, আমরা কোনো এইটিজি নিইনি, ঠিক আছে? আমি রাস্তায় নেমে কোনো কাজ করি না, ঠিক আছে? আমি ভক্তদের বাড়িতে গিয়ে, আমি জানি না তুমি রামকৃষ্ণ মিশনের দেখি তো কি, রামকৃষ্ণ মিশনে দেখেছি যে ভক্ত সঙ্গম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়, সেখানে মন্দির হয়, ধুমধাম করে পূজা করে অনেক ভক্ত আনা হয়। আমি সেটাও করি না। তো আমাকে আমার ফাইন্যান্সিয়াল অপরচুনিটি, আমার নামটা অন্যের কাছে পৌঁছানো, এগুলোকে সব সিলেক্ট করতে হচ্ছে, ইভেন এমন বলতে পারো ক্রিয়েট করতে হয়েছে, অনেক বেশি চ্যালেঞ্জিং। কিন্তু তার মানে তো এই না না আমি যে কোনো প্রচলিত প্রথা ধরে নেব। সেটা যেমন আমাদের যে মাস অ্যাপিল ডোনেশন, আমি তার বিরোধী বরাবর। যেভাবে আশ্রমগুলো চলে, হ্যাঁ, পিএইচডি যেমন একটা রিদমে চলে, সবাই একই রকম দিকে যেতে চায়, মোটামুটি কয়েকটা বাধা ধরা ছক আছে, আশ্রমেরও তেমন কয়েকটা বাধা ধরা ছক আছে। আমি ওই ছক মানবো না। আমি বলে দিই পরিষ্কারভাবে, চাই না, ভিড় জমাতে আমি চাই না। তো এটা তো গাটসের বিষয়, চ্যালেঞ্জের বিষয়। এবং তোমরা যুবক, জীবনে চ্যালেঞ্জ নিতে হবে যে ফেমাস হতে হবে, কিন্তু আর 10 জন যেভাবে হচ্ছে ওইভাবেই ফেমাস হতে হবে নাকি? নাম তো মহানও হতে পারে, বিরাট হতে পারে, পূজনীয় হতে পারে, তাই না?
তো জীবনকে অন্যরকম ভাবে দেখা যেতেই পারে, কিন্তু তার আগে ওই মূলভূত প্রশ্ন, আমি কার গর্বে গর্বিত হতে চাই? এটা আমার সিলেকশন, এবং পুরো অধ্যাত্ম এটাই বলে, উপনিষদ এটাই বলে যে এই সিলেকশনে প্রত্যেক ব্যক্তি মুক্ত, তুমি সিলেক্ট করতেই পারো। এবং এটাও জেনে রাখো যে প্রচলিত বা লৌকিকভাবে কোনো রকমের সিলেকশনের সাথে চলে যায় না, তার জন্য অলৌকিক কিছু ঘটে। ওই যে গল্প টল্প আছে না, প্রভু নেমে এলেন, প্রভু নেমে এলেন। প্রভু তো সশরীর নেমে আসেন না, তিনি অদ্ভুতভাবে তাকে এগিয়ে নিয়ে চলে যান। আমি কখনো ভাবিনি যে আমি কিভাবে চলবো, কালকে কি খাবো, এইসব প্রশ্নগুলো তোমাদের কাছে উঠে আসবে, তোমাদের বাবা মারাই করবে, তোমাদের মন করবে, বন্ধু বান্ধব করবে, নেক্সট কি, নেক্সট কি, নেক্সট কি। এই নেক্সট কি সিলেক্ট করতে গিয়ে তুমি চেতনা, এটা ভুলো না। চেতনার নেক্সট কি, হু অ্যাম আই, আমি কনসিয়াসনেস, এই কনসিয়াসনেসের নেক্সট কি, এই প্রশ্নের সাথে এগাও। নাহলে আবার গোলমাল হবে। কারণ প্রচলিত নেক্সট পড়ে আছে, তোমার বন্ধুরা বলে দেবে প্রচলিত নেক্সট কি হয়, 26 বছরের পরে 27 বছরে কি হয়, 30-এ কি হয়, বিয়ে হয়, 35-এর মধ্যে বাচ্চা হয়ে যায়, গাড়ি হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়, বাড়ি হয়ে যায়। কিন্তু প্রশ্ন করো, যদি আমি চেতনা হয়ে থাকি, তাহলে এই কি আমার নিয়তি? চেতনার সম্পর্ক কোথায়? এইভাবে এগাতে হবে, এবং এতে খুব বোল্ড হও। এবং আমার মনে হয় যৌবন ওই বোল্ডনেসে। না মানে না, স্বামীজি বললেন না মানে না। হয়ে স্বামীজি ল পড়েছিলেন, তুমি জানো, বললেন না, আমি আর একটা দুষ্ট উকিল হতে পারবো না। ঠাকুর বললেন ঠিক আছে, তুই আধ্যাত্মিকতা এসছিস, অষ্টসিদ্ধি ফষ্টসিদ্ধি নিয়ে একটু অকাল্ট পাওয়ার টাওয়ার নে। তাতে বললো যে আমার চেতনার কি কোনো সহায়তা হবে? বললো না। স্বামীজি গুরুকে বলে দিলেন না। স্বামীজির ফলোয়ার্স যদি আমরা হই, ফলোয়ার্স কথাটা আমি বলতে চাই না, উই আর ইউনিক। স্বামী বিবেকানন্দ দ্য আইডিয়াল অফ ইউনিকনেস। আমরা ওইভাবে এগাবো। ক্লিয়ার এত অবধি? এটা খুব ক্লিয়ার আমার কাছে, যে আপনি বলছেন যে এবার চেতনাকে স্ট্যান্ড পয়েন্ট করে নিজের লাইফের ডিসিশন নাও। আর আপনি ডিসিশন আরো একটু এগিয়ে দিচ্ছি, আরেকটু এগিয়ে দিচ্ছি, চেতনাকে স্ট্যান্ড পয়েন্ট আমি আরেকটু এগিয়ে দেবো, আরো রেশনাল করে দেবো। হু অ্যাম আই প্রশ্নটাকে বারবার দাঁড় করাও, চিপকে দিও না এই টার্মটা যে আমি চেতনা, কারণ ওই বইতে লেখা আছে আমি চেতনা। অল টাইম, সারা জীবন এই প্রশ্নটা রাখো, হু অ্যাম আই। এবং এটা মাথায় রাখো, এর স্ট্যান্ড পয়েন্ট যদি তুমি সিলেক্ট করে নাও, ইট উইল গোয়িং টু বি আ কনসেপ্ট। সিলেক্ট করো না। অল টাইম ডিসক্রিমিনেটিভ ক্যাপাসিটি রাখো, বিবেক রাখো, বিবেকের সামনে উত্তর দাও, ওই বিবেকই আমরা মানুষ, এবং ওর সাথে এগাও যাই ঘটে যাক। ঠিক আছে? এবং জেনে রাখো ইউথস এটা একমাত্র পারে। যত বয়স এগোবে, কারণ জীবন বলতে তো আমাদের কাছে সময়, লাইফ স্প্যান, যত এগিয়ে যাবে তত ব্যাকবোন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভেঙে যাবে। যত এগোবে তত ভার পড়বে, সংসারের জগতের ভার পড়বে, তত ভাঙবে। এটাই সময় যখন ঘাড়ে কিছু না চাপানো, সবকিছুর মধ্যে থাকতে পারো তুমি, কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে নাও যে এই সবকিছু আমি যা কিছু তাতে কিভাবে হেল্প করছে। ঠিক আছে? আর কিছু? না, কোনো ডাউট? না, এটাই আমার জিজ্ঞাসা ছিল। অন্য ডাউট গুলো ছোটখাটো, এটাগুলো হয়ে যায় এদিক ওদিক, মেইন সমস্যা ঠিক এখানে আছে। ছিল।